অনেকক্ষণ ধরেই লোকটাকে ফলো করছিল অনিমেষ। লোকটা একটা ফটো স্টুডিও থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরল। অনিমেষ কিছুটা দূরে নিজের গাড়িতে বসে নজর রাখছিল লোকটার দিকে। লোকটা কোথায় থাকে সেটা জেনে উঠতে পারেনি অনিমেষ, কিন্তু দুপুরের দিকে একটা কাফেতে মাঝে মধ্যে এসে বসে লোকটা। বেশিরভাগ ক্ষেত্রেই অল্প বয়সী তরুণী মেয়ে বা বউদের সঙ্গে দেখা করে লোকটা। তারপর বিভিন্ন দিন কাফে থেকে বেরিয়ে বিভিন্ন দিকে চলে যায় লোকটা। অনিমেষ নিজেও প্রথম দিন ঠিক এই কাফেতেই লোকটাকে দেখেছিল। সেদিন অনিমেষের স্ত্রী পারমিতা ছিল লোকটার সঙ্গে। পারমিতাকে দেখে অবাক হয়ে গিয়েছিল অনিমেষ, কারণ পারমিতা তাকে জানিয়েছিল যে সেদিন পারমিতাকে তার এক বান্ধবীর ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে। বিকেলের দিকে ওই কাফের কাছাকাছি এক অফিসে নিজের ব্যবসার এক ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে এসে হঠাৎই অনিমেষের চোখ পড়ে গিয়েছিল কাফের কাঁচের জানলার ভেতর। একেবারে জানলার ধারের একটা টেবিলেই মুখোমুখি বসেছিল পারমিতা আর লোকটা। লোক বললেও তার বয়স বেশি না, বছর 30-32 তরুণ বলেই মনে হয়। পারমিতাকে ওখানে দেখে বেশ অবাক হয়ে গিয়েছিল অনিমেষ। ইচ্ছে করে পারমিতার সামনে আসেনি সে। পরে বাড়ি ফিরে পারমিতাকে বন্ধুর ছেলের জন্মদিনের অনুষ্ঠানের কথা জিজ্ঞেস করায় একের পর এক বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে গেল পারমিতা। অতর্কিতে মোবাইলের চার্জ চলে গিয়ে ফোন সুইচ অফ হয়ে যাওয়ায় পারমিতা অনুষ্ঠানের একটাও ছবি তুলতে পারেনি বলে আফসোস পর্যন্ত করল। পারমিতার ডাহা মিথ্যে শুনে অনিমেষের মধ্যে উত্তরোত্তর সন্দেহ বৃদ্ধি পেতে শুরু করল। প্রথমে অনিমেষ ভেবেছিল কোনো প্রাইভেট গোয়েন্দাকে কাজে লাগাবে, কিন্তু এসব করলে যদি কোনোভাবে সবকিছু জানাজানি হয়ে যায়, কারণ এইসব শখের গোয়েন্দাদের খুব একটা ভালো চোখে দেখে না অনিমেষ। একবার ব্যবসার একটা বিশেষ ব্যাপারে এক প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির সঙ্গে যোগাযোগ করে বেশ হতাশ হতে হয়েছিল অনিমেষকে। তাই পারমিতার ব্যাপারটা সে নিজেই অনুসন্ধান করবে বলে ঠিক করেছে। শুধু একদিন ওই কাফের কাছে এসে সে তার অনেক দিনের বিশ্বস্ত কর্মচারী বসন্তকে সে ওই লোকটাকে দেখিয়ে বলেছিল যে বসন্ত যেন এক সপ্তাহ লক্ষ্য রাখে যে ওই লোকটির সঙ্গে ওই সময় কাফেতে কারা কারা দেখা করতে আসে। বসন্ত এক সপ্তাহ নজর রাখার পর জানায় যে একদিন দুপুর থেকে বিকেলের মধ্যে পারমিতা দেবী ওই লোকটার সঙ্গে ওই কাফেতে দেখা করেছে। যখন পারমিতা ওই কাফেতে ছিল তখনই বসন্ত ব্যাপারটা অনিমেষকে অফিসে ফোন করে জানায়। অনিমেষ সেটা চেক করার জন্য মোবাইলে পারমিতাকে কল করলে কলটা রিসিভ করে পারমিতা জানায় যে সে বাড়িতেই আছে। আবারও একটা মিথ্যে অনিমেষকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। বসন্ত অন্য দিক থেকে ফোন করে জানায় যে একটা ফোন কল আসার পরই তড়িঘড়ি করে পারমিতা ওই কাফে থেকে উঠে বেরিয়ে ট্যাক্সি ধরে বাড়ির দিকে চলে যায়। বাড়ি ফিরে অনিমেষ জানতে পারে সেদিন দুপুরের আগেই পারমিতা কাজের মেয়ে পারুলকে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। অনিমেষ জিজ্ঞেস করে পারমিতা বলে যে পারুলের নাকি শরীরটা খারাপ করছিল বলে সে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। অনিমেষ জানে এই নিয়ে পারুলকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, কারণ পারমিতা নিশ্চয়ই এই বিষয়ে আগে থেকেই পারুলকে শিখিয়ে পড়িয়ে রেখেছে। তাই অনিমেষ সে সময় চুপ থেকে যায়। অনিমেষের ইচ্ছে দুজনকে হাতে নাতে পাকড়াও করে আসল সত্যিটা উদ্ধার করা। সকালে পারমিতার মোবাইলে একটা কল এসেছিল। এখন অনিমেষ সম্ভব হলে আড়াল থেকে পারমিতার ফোন কলগুলো শোনার চেষ্টা করে। অনিমেষ এক্ষেত্রেও দরজার আড়াল থেকে পরিষ্কার শুনেছে পারমিতা কাউকে ফোনে বলল যে আজ অনিমেষের অফিসে জরুরি মিটিং আছে, তাই তার বাড়ি ফিরতে দেরি হবে। সেই সুযোগে মোবাইল কলের ওপাশে থাকা ব্যক্তিটি যেন তার সঙ্গে এসে দেখা করে। অনিমেষ একথা ইচ্ছে করেই আগেভাগে পারমিতাকে জানিয়ে রেখেছিল। সত্যি করে এমন কোনো মিটিং আজ তার নেই। পারমিতার কথা শুনে অনিমেষ বুঝল মাছ টোপ গিলেছে। অনিমেষ অফিসে গিয়েই বসন্তকে আবার ওই কাফের সামনে পাঠালো। সেই লোকটা আজ আবার ক্যাফেটেরিয়াতে এসেছে। এই খবরটা বসন্ত অনিমেষকে দেওয়া মাত্র অনিমেষ অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সেই ক্যাফেটেরিয়াতে এসে বসন্তকে ওখান থেকে আবার অফিসে ফেরত পাঠিয়ে দেয়। আজ অবশ্য এক বয়স্ক ভদ্রলোক ওই ক্যাফেটেরিয়াতে সেই লোকটির সঙ্গে বসে আছে। কিছুক্ষণ কথা বলার পর বয়স্ক লোকটির কাছ থেকে একটা প্যাকেট নিয়ে জানলার ধারে সিট থেকে লোকটি উঠে পড়ল। সেই তখন থেকে অনিমেষ লোকটিকে ফলো করে চলেছে। লোকটি একটি ফটো ডেভেলপের দোকান থেকে বেরিয়ে ট্যাক্সি নিয়ে সোজা চলে এলো অনিমেষের বাড়িতে। দুপুর গড়িয়ে তখন বিকেল হতে চলেছে। লোকটি তার বাড়ির দরজার কলিং বেল টিপল। কাজের মেয়ে পারুল নয়। গেটের আড়াল থেকে গাড়িতে ড্রাইভারের সিটে বসেই অনিমেষ দেখল
পারমিতাই দরজা খুলে লোকটিকে ভেতরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দিল। গাড়িতে বসেই একটু অপেক্ষা করলো, তারপর চোয়াল শক্ত করে নিল সে। তারপর গাড়িটাকে রাস্তার উপরই একধারে পার্ক করে রাখলো সে। গাড়ি নিয়ে গেট দিয়ে ঢুকতে গেলে গাড়ি থেকে নেমে গেট খুলতে হবে। তাছাড়া গাড়ির হর্নের শব্দে পারমিতা বুঝে যাবে যে অনিমেষ বাড়ি ফিরে এসেছে। তাই সে কোনো রকম সুযোগ না দিয়ে দুজনকে হাতে নাতে ধরার জন্য গাড়িটাকে বাড়ির বাইরেই পার্ক করে গেট খুলে ভেতরে ঢুকে দরজার সামনে এসে ডোরবেল বাজালো। এবারে দরজা খুলল পারুল। এই অসময় দাদাবাবুকে দেখে সে একটু অবাক হয়ে গেল। তাকে মুখে আঙুল দিয়ে ইশারা করে শব্দ না করতে বলে অনিমেষ চাপা সরে জানতে চাইল, তোর বৌদি কোথায়? পারুলও হাতের ইশারায় বুঝিয়ে দিল বৌদি দোতলার ঘরে আছে। অনিমেষ জুতো নিচেই খুলে পায়ের কোনো শব্দ না করে দোতলায় উঠে এসে দেখল তাদের দোতলার বসার ঘরে পারমিতা আর সেই লোকটি মুখোমুখি দুটো সোফা চেয়ারে বসে আছে। পারমিতার হাতে একটা ফাইল, তাতে কিছু কাগজ এবং টেবিলের ওপর ছড়ানো কিছু ফটোগ্রাফ। সেগুলোর বেশিরভাগই অনিমেষকে দেখা যাচ্ছে। অনিমেষকে দেখেই সেই লোকটি একটু অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়ালো। আর পারমিতা তো ঘরের দরজার সামনে অনিমেষকে দেখেই কেমন যেন আটকে উঠে ফ্যাকাশে হয়ে গেল। অনিমেষ মুহূর্তে যেন বারুদের মতো ফেটে পড়ল। অনিমেষ সোজা ছুটে এসে লোকটির জামার কলার ধরে তাকে সোফা থেকে দাঁড় করিয়ে একটা ঝাঁকুনি দিয়ে বলে উঠল, স্কাউন্ড্রেল, প্লে বয়, তোমার সব কাণ্ড কারখানা আমি জানি। আমার স্ত্রীকে ফাঁসিয়েছ কেন? কি উদ্দেশ্য তোমার? কত টাকা চাও? পারমিতা ফাইলটা টেবিলে নামিয়ে রেখে বলল, অনি, কি করছো তুমি? পাগল হয়ে গেলে নাকি? ওনাকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওনাকে। লোকটির কলার ছেড়ে অনিমেষ এবার তেড়ে গেল পারমিতার দিকে। তারপর খেকিয়ে উঠে বলল, একটা কথাও বলবে না তুমি। তোমার মুখে এসব মানায় না। আমাকে চিট করে এখন কোন মুখে কথা বলছো? আমাকে একের পর এক মিথ্যে কথা বলে তুমি একাধিক দিন এই লোকটার সঙ্গে দেখা করেছ। আজ একেবারে আমার অনুপস্থিতিতে একে বাড়ি ডেকে এনেছো। আমার ভালোবাসায় কি খামতি ছিল যে তোমাকে সব মোরাল ঝেড়ে ফেলে এই লোকটার কাছে যেতে হলো? বলো, উত্তর দাও। কি সব আবল তাবল বলছো তুমি? তুমি জানো উনি কে? পারমিতাও ঝাঁঝিয়ে উঠে প্রশ্ন করল। তোমার নতুন প্রেমিক, তাছাড়া আর কে? অনিমেষও গলা চড়ালো। তোমার মুন্ডু, উনি একজন প্রাইভেট ডিটেকটিভ। ওনার নাম নীলাদ্রি ব্যানার্জি। পারমিতার উত্তর শুনে থতমত হয়ে অনিমেষ তাকালো নীলাদ্রির দিকে। নীলাদ্রিও ঘাড় নেড়ে সম্মতি জানালো। এতে বেশ অপ্রস্তুত হয়ে অনিমেষ পারমিতাকে জিজ্ঞেস করল, ডিটেকটিভ কেন? কি হয়েছে? হঠাৎ গোয়েন্দা টাকার দরকার পড়ল কেন? পারমিতা কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে রইল। পারমিতা চুপ করে রয়েছে দেখে নীলাদ্রি এবার বলে উঠল, আমি বলছি, আপনার আর আপনার স্ত্রীর সমস্যা একই, সন্দেহ। আমি তো কিছুই বুঝতে পারছি না, বলে উঠল অনিমেষ। নীলাদ্রি এবার তার মোবাইলে হোয়াটসঅ্যাপে থাকা কতগুলো মেসেজ অনিমেষের দিকে দেখিয়ে তাকে বলল, এই মেসেজগুলো চিনতে পারেন? মেসেজগুলো স্ক্রিনশট নিয়ে পাঠানো হয়েছে। সেগুলো দেখে কিছুক্ষণ অবাক হয়ে তারপর অনিমেষ নীলাদ্রিকে বলে উঠল, এগুলো আমার অফিসের, আমাদের ডাটা অপারেটর আইভি আমাকে পাঠিয়েছিল। কিন্তু এই মেসেজগুলো আপনার কাছে পৌঁছলো কি করে? নীলাদ্রি এবার পারমিতার দিকে একটা দৃষ্টি দিয়ে বলল, আপনার স্ত্রী ছাড়া আর কেউ কি এগুলো আমাকে পাঠাতে পারেন? এই মেসেজগুলোই হচ্ছে যত নষ্টের গোড়া। কোনো কারণে আপনার অনুপস্থিতিতে আপনার মোবাইলে আপনারই কর্মচারী মিস আইভি সেনের পাঠানো এই মেসেজগুলো দেখে আপনার স্ত্রীর সন্দেহ হয় যে আপনার হয়তো এই আইভি বলে মেয়েটির সঙ্গে একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছে। উনি আমার পাবলিশ করা একটা অনলাইন বিজ্ঞাপন দেখে আমার সঙ্গে যোগাযোগ করেন। দেখুন, এই সব ব্যাপারে আমি তদন্ত করি। বিয়ের আগে গোপনে পাত্রপাত্রীর চরিত্র সম্পর্কে খোঁজ নেওয়া, গার্লফ্রেন্ডের বা স্ত্রীর স্বামীর উপর এই রকম চিট করার সন্দেহ বা এর উল্টোটাও। তাছাড়া বাবা মায়ের সন্দেহ যে ছেলে বা মেয়ে খারাপ পথে যাচ্ছে কিনা বা কোনো নেশা ভাঙ নিচ্ছে কিনা, কেউ তাদেরকে বিপথে নিয়ে যাচ্ছে কিনা, এই রকম নানা রকম বিষয়ে আমরা তদন্ত করি। আমরা অর্থাৎ আমার আরো দুজন সহকারী আছে। এসব ক্ষেত্রে ক্লায়েন্টরা অফিসে এসে কেস ডিসকাস করতে চান না, কারণ যাদের বিষয়ে খোঁজ খবর নিতে বলা হচ্ছে তারা যাতে টের না পায়
তাই মোবাইল নাম্বার দিয়ে আমি বিজ্ঞাপন দিই। সেই মতো এইসব কেসের ক্লায়েন্টদের সঙ্গে আমি সাধারণত ওই ক্যাফেটেরিয়াতেই দেখা করি। ওটা আমার অফিসের খুব কাছে। ক্লায়েন্টদের সঙ্গে ডিল করার কাজ আমি করি, আর আমার 2 সহকারী আমাকে তদন্তে সাহায্য করে। এই যেমন এই কদিন ধরে আপনার পিছু নেওয়া, তারপর এই ছবিগুলো তোলা, এগুলো সব আমার সহকারীরাই করেছে। আমিও কিছু সময় আপনার উপর নজর রেখেছি, কিন্তু আপনি টের পাননি। ঠিক যেমন আমিও টের পাইনি যে ওই কাফেতে আপনি আমার উপর নজর রাখছেন। কি জানেন, এই সন্দেহজনক কেসগুলো বেশিরভাগ আসে মেয়েদের কাছ থেকেই, তাই বেশিরভাগ সময় আমাকে লেডি ক্লায়েন্টদের সঙ্গে কথা বলতে দেখেছেন। তবে পুরুষরাও আসেন। সন্দেহের তো আর কোনো কপিরাইট নেই। আজ যেমন এক বয়স্ক ভদ্রলোক এসেছিলেন, তার নিজের ছেলে তার ব্যবসায় তহবিল তছরূপ করছে কিনা সেই সন্দেহের তদন্ত করানোর জন্য। আজকে আমি আপনার কেসের ফাইনাল রিপোর্ট দিতে এসেছি আপনার স্ত্রীকে। আপনার স্ত্রী চেয়েছিলেন যে আপনি যেন এই তদন্তের বিষয়ে জানতে না পারেন। আপনি নির্দোষ প্রমাণিত হলে উনি এসব জানিয়ে আপনার কাছে লজ্জিত হতে চাননি। তাই আপনার অনুপস্থিতিতেই আমি এ বাড়িতে এসেছি। আপনার স্ত্রীর মনে হয়েছিল আপনি হয়তো তার কিছু মিথ্যে ধরে ফেলেছেন, তাই আর ওই ক্যাফেতে বা আমার অফিসে আসতে চাননি। তাই বাধ্য হয়ে ফাইনাল কেস রিপোর্ট দিয়ে আমাকে আমার পেমেন্ট নিতে এখানে আসতে হয়েছে। হতভম্ব অনিমেষ বাবু তার স্ত্রীকে বললেন, শেষমেশ আইভি, তুমি জানো ওর সামনেই বিয়ে। তা সত্ত্বেও আমাদের এই অফিসের রাজীব নামে একটা ছেলে ওকে এইসব মেসেজ পাঠিয়ে বিরক্ত করছিল। আইভি আমাকে সেটা জানানোর পর আমি ওকে বলি মেসেজগুলো আমাকে পাঠাতে, যাতে আমি রাজীবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। কিন্তু আইভির মোবাইলের স্ক্রিনশট অপশনটা খারাপ হয়ে যাওয়ায় ও মেসেজগুলো সরাসরি সিলেক্ট করে আমায় পাঠায়। আর তুমি সেটা দেখেই সন্দেহ করলে? একবার তো আমাকে জিজ্ঞেসও করতে পারতে। আগেই গোয়েন্দা সাহায্য নিতে ছুটলে। নীলাদ্রিবাবু অবশ্যই খোঁজ নিয়েছেন যে আমি যা বলছি তা সত্যি কিনা। নীলাদ্রি এবার বলল, একদম ঠিক। আপনি বলার আগেই সে কথা আমি পারমিতা দেবীকে জানিয়েছি। লিখিতভাবে ওই কেস রিপোর্টেও তা লেখা আছে। আপনি যে রাজীববাবুকে রীতিমতো ওয়ার্কিং দিয়ে 1 মাসের জন্য তাকে সাসপেন্ড করেছেন এবং ভবিষ্যতে আর একবার এই ভুল করলেই তাকে আপনার অফিসের চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হবে, সেই ইনফরমেশনও আমি জোগাড় করেছি এবং আপনার স্ত্রীকে জানিয়েছি। আর পারমিতা ম্যাডাম, আপনাকে বলছি, আপনার স্বামী একদমই চিট নন। তার বাইরে কোনো রকম বিবাহ বহির্ভূত সম্পর্ক নেই, সেটা আমি নিঃসন্দেহে বলতে পারি। তবে আপনারা দুজনেই কিন্তু একে অপরকে মিথ্যে সন্দেহ করেছেন। সব শুনে পারমিতা যেমন নিশ্চিন্ত হলো, অনিমেষেরও ঘাম দিয়ে জ্বর ছাড়ল। নীলাদ্রির কাছে ক্ষমা চেয়ে নিয়ে অনিমেষই তার প্রাপ্য পারিশ্রমিক তাকে মিটিয়ে দিল। কেসের পেমেন্ট নিয়ে অনিমেষের সঙ্গে করমর্দন করে বেরিয়ে আসার আগে নীলাদ্রি শুধু বলল, আমি জানি আপনাদের এইসব সন্দেহের জন্যই আমরা এইরকম কেস পাই। তাতে লাভ আমাদেরই। এইসব তদন্তই আমরা বেশিরভাগ পাই, আর তাতেই আমাদের অর্থ সংস্থান আর অন্য সংস্থান হয়। তা সত্ত্বেও বলবো, কোনো কিছু করার বা ভাবার আগে নিজেদের মধ্যে কথা বলে নিলে সবকিছু অনেক সহজ হয়ে যায়। আমরা বাইরের লোক। আপনাদের দাম্পত্য জীবনে নিজেদের উপর বিশ্বাসটা যদি আর একটু বেশি করে বজায় রাখেন, তাহলে এইসব অনর্থক মানসিক চাপ আপনাদেরই সহ্য করতে হয় না। কারণ অনেক সময় এইসব সামান্য ভুল বোঝাবুঝি অনেক বড় ক্ষতি করে দেয়। অবশ্য সত্য যাচাই করার জন্য আমরাও আছি। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, এই কামনাই রইল। আসলাম তাহলে। নীলাদ্রি চলে যাওয়ার পর পারমিতা আর অনিমেষ একে অপরের দিকে বোকা বোকা চাহনি দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর অনিমেষই এগিয়ে এসে পারমিতার বাঁ হাতের একটা আঙুল ধরলে। পারমিতা খুব নিচু গলায় একটা সরি বলে অনিমেষের বুকে মাথা গুজে দিয়ে ফুঁপিয়ে উঠল। পারমিতাকে এবার দুহাতে জড়িয়ে ধরে অনিমেষও বলে উঠল, আই অ্যাম অলসো ভেরি সরি। নিচে অনিমেষদের বাড়ির গেট দিয়ে বেরিয়ে নীলাদ্রি তখন বাসস্ট্যান্ডের দিকে এগোচ্ছে। এখনই এইরকমই আরেকটি কেসের তদন্তের ব্যাপারে তাকে আরেক জায়গায় যেতে হবে।